ক্রমবিকাশ এই টপিকটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। বাংলা ভাষার রীতি বিভাজন, আমরা জানি যে বাংলা ভাষার যেটা উৎপত্তি রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কি ভাষা এসেছিল আমাদের, তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। উত্তর হবে কি লিপি? ব্রাহ্মী লিপি। বর্ণগুলো রয়েছে এগুলোই হচ্ছে একই সাথে অঘোষ এবং একই সাথে কি অল্প প্রাণ। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। আজকে আমরা যে 11 থেকে 20 গ্রেডের জন্য আসলে বাংলা বিষয় থেকে আমি কি কি পড়াশোনা করব, অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমার আসলে কি কি জানা উচিত, আমার 11 থেকে 20 গ্রেডের জন্য আমি কোন কোন টপিকে পড়াশোনা করব, বাংলা সাহিত্যের কোন কোন টপিকগুলো আমি এড়িয়ে যাব, বা আমাদের যে সাহিত্যে যে কবি সাহিত্যিক রয়েছে কোন কোন কবি সাহিত্যিকের সাহিত্যকর্মগুলো পড়ব, এগুলো নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট কি রয়েছে, প্রশ্ন রয়েছে। এর মধ্যে অন্যতম দেখেন, আমরা এখন বাংলা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেগুলো এখন দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। বাংলা ভাষার উদ্ভব এবং কি ক্রমবিকাশ এই টপিকটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। বাংলা ভাষার রীতি বিভাজন, বাংলা লিপি, ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, নত্য সত্যবিধান এবং শব্দের শ্রেণী বিভাগ, এই যে টপিকগুলো দেখতে পারতেছেন বাংলা ব্যাকরণের, এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এই টপিকগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। এছাড়াও দেখেন সন্ধি থেকে প্রশ্ন আসে, সমার্থক শব্দ, পদ প্রকরণ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এরপর হচ্ছে জেন্ডার, এরপর দেখেন বচন, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, প্রকৃতি প্রত্যয়, এই টপিকগুলো থেকে কিন্তু আপনাদের সাধারণত কি আসে, প্রশ্ন আসে। এরপর দেখেন বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, বাক্য পরিবর্তন, পারিভাষিক শব্দ, অনুবাদ, জ্যোতি বা ছেদ চিহ্ন, কারক বিভক্তি, বাক্য সংকোচন, বাগধারা, সমাস, চিঠিপত্র, এই টপিকগুলো কিন্তু আপনাদের 11 থেকে 20 গ্রেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদেরকে কিন্তু পড়তে হবে। এরপর দেখেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ যেটা হচ্ছে চর্যাপদ, চর্যাপদ সম্পর্কে আপনাকে পড়তে হবে। বাংলা সাহিত্যের মধ্যযুগ যেটা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, রসাঙ্গ, রাজসভায় যে বাংলা সাহিত্য, এই যে টপিকগুলো রয়েছে, যে সাহিত্য কর্মগুলো রয়েছে মধ্যযুগের, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। পাশাপাশি দেখেন বাংলা সাহিত্যের আধুনিক যে যুগ, এটাকে দুইটা পর্বে ভাগ করা হয়েছে। তো পর্ব একে আপনাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরপর দেখেন শওকত ওসমান, শামসুর রহমান, এই সমস্ত কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এরপর দেখেন কাজী নজরুল ইসলাম দ্বিতীয় পর্ব, যেটাতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ডক্টর নীলিমা ইব্রাহিম, হ্যাঁ, এরপর হচ্ছে কবি শামসুর রহমান, তাদের সাহিত্যকর্মগুলো আপনাদের পড়তে হবে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সাহিত্যকর্মগুলো রয়েছে, উপাধি, ছদ্মনাম, এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম, এরপর দেখেন বিখ্যাত যে কি বলা যায় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, বিখ্যাত গান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিভিন্ন ধরনের উক্তি রয়েছে, কথা রয়েছে, গান রয়েছে, সাহিত্যকর্ম রয়েছে, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে বাংলা সাহিত্যে, এগুলো অত্যন্ত জরুরি। তো এখন আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো সাধারণত 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষার জন্য, বা যে টপিকগুলো অত্যন্ত জরুরি, এই ধরনের কিছু প্রশ্ন আমরা এখন আলোচনা করব। তো দেখা যাক যে বাংলা ভাষার যে ক্রমবিকাশ, বাংলা ভাষার ক্রমবিকাশ কিভাবে হয়েছে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা এখান থেকে কি টাইপের প্রশ্ন আপনাদের 11 থেকে 20 গ্রেডের জন্য অত্যন্ত কি জরুরি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে একটু যদি খেয়াল করেন, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা এসেছিল বস্ত্র অধিদপ্তরের অফিস সহায়ক 2024 সালে। 2024 সালে বস্ত্র অধিদপ্তরের যে অফিস সহায়ক যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে হয়েছে, কোনটি হইতে পারে, একটু উত্তর করার চেষ্টা করেন। 4টি অপশন এখানে দেওয়া আছে, এখানে 4টি অপশন দেওয়া আছে, সংস্কৃত, পালি, প্রাকৃত, বঙ্গ কামরূপী, কোনটি হইতে পারে করবেন। আমি জানি যে এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমামই কি করবেন, আপনারা ভুল করবেন। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত বঙ্গ কামরূপী থেকে। কি থেকে? বঙ্গ কামরূপী ভাষা থেকেই কি এসেছে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কিভাবে এসেছে আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন, আমরা জানি যে বাংলা ভাষার যেটা উৎপত্তি রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কি ভাষা এসেছিল আমাদের, শতম ভাষা। এই শতম ভাষা থেকে এসেছিল কি ভাষা, আর্য ভাষা। আর্য ভাষা থেকে এসেছে ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে কি ভাষা, বৈদিক ভাষা। বৈদিক থেকে এসেছে কি ভাষা, প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে এসেছে, এই প্রাকৃত পর্যন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দুইজন ঠিক আছেন যে প্রাকৃত পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীতে গিয়ে এটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে আমরা যদি খেয়াল করি, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন কোন প্রাকৃত থেকে এসেছে, গৌড়ীয় প্রাকৃত থেকে, আর সুনীতি কুমার বলেছেন কি না, মাগধী প্রাকৃত থেকে এসেছে। তো আমরা যেটাই ধরি না কেন, আমরা যদি শহীদুল্লাহর কথাটাই মনে করি, তাহলে প্রাকৃত থেকে এসেছে কি, গৌড়ীয় প্রাকৃত।
তাই কিনা, গৌড়ীয় প্রাকৃত। এখান থেকে এসেছে নব্য ভারতীয়, নব্য ভারতীয় ভাষা, নব্য ভারতীয় ভাষা থেকে এসেছে আচ্ছা অসমীয়া, অসমীয়া থেকে এসেছে কি বাংলা ভাষা। এটা হচ্ছে শহীদুল্লাহর মত। আর যেটা সুনীতি কুমারের মত হচ্ছে কি যে প্রাকৃত পর্যন্ত ঠিক আছে, প্রাকৃতের পর এসেছে মাগধী প্রাকৃত, মাগধী থেকে এসেছে পূর্ব ভারতীয়, পূর্ব ভারতীয় ভাষা, পূর্ব ভারতীয় ভাষা থেকে এসেছে অপভ্রংশ, কি এসেছে অপভ্রংশ, তাই না? আচ্ছা, এরপর এখান থেকে এসেছে কি ভাষা এসেছে বঙ্গকামরূপী, কি ভাষা এসেছে বঙ্গকামরূপী, এখান থেকে এসেছে বাংলা ভাষা। তাহলে এখানে আমরা যে সিরিয়ালটা আমরা দেখতে পেলাম যে বাংলা ভাষার উৎপত্তি মূলত কিভাবে হয়েছে, তাহলে আমরা দেখলাম যে এই প্রশ্নটি হচ্ছে কার সাথে রিলেটেড, এটা হচ্ছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটি বলেছেন যে ইন্দো ইউরোপীয় থেকে শতম ভাষা এসেছে, এখান থেকে আর্য, তারপর ভারতীয় আর্য, তারপর এসেছে নব্য ভারতীয়, এরপর এসেছে বৈদিক প্রাকৃত, তারপর হচ্ছে কি মাগধী প্রাকৃত, এরপর পূর্ব ভারতীয় অপভ্রংশ, এরপর বঙ্গকামরূপী, এরপর এসেছে কি ভাষা, এরপর এসেছে বাংলা ভাষা। তাহলে এই যে এতগুলো যে আমরা এখানে যে দেখলাম তথ্যগুলো, এর মধ্যে দেখেন যে প্রাকৃত থেকেও বাংলা এসেছে, বঙ্গকামরূপী থেকেও কি এসেছে বাংলা এসেছে। আমরা এখন সঠিক উত্তরটা কোনটা ধরবো, প্রাকৃত ধরবো নাকি বঙ্গকামরূপী ধরবো? ঠিক আছে, এটাই হলো আমাদের প্রশ্ন। এখন দেখেন সবসময় মনে রাখবেন যখন উৎপত্তি বা উদ্ভব কথাটি বলবে যে বাংলা ভাষার উদ্ভব বা উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে, তখন মনে রাখবেন সেটি হচ্ছে কি সব থেকে লেটেস্ট অপশন কোনটি বা বাংলার সব থেকে কাছাকাছি আত্মীয়কে। খেয়াল করেন বাংলার সব থেকে কাছাকাছি আত্মীয় হচ্ছে বঙ্গকামরূপী, আর প্রাকৃতটা হচ্ছে কি অনেক দূরে। প্রাকৃত কি হচ্ছে, সে হচ্ছে কি অনেক আগে এটা এই ভাষাটার উৎপত্তি হয়েছিল বা এই ভাষাটার কি সৃষ্টি হয়েছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলার সব থেকে কাছাকাছি কে বঙ্গকামরূপী, তাহলে সঠিক উত্তর হবে কি বঙ্গকামরূপী, প্রাকৃত কিন্তু হবে না, প্রাকৃত হবে না। এরপর দেখেন বাংলা লিপি থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। খেয়াল করেন যে বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে, বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে, উত্তর করার চেষ্টা করেন বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে। চারটি অপশন দেওয়া আছে, বাংলা লিপি, ব্রাহ্মী লিপি, কুটিল এবং কি পূর্বী লিপি। কোনটি সঠিক উত্তর হইতে পারে? বাংলা বর্ণমালা কোন রূপ থেকে এসেছে? দেখি উত্তর করার চেষ্টা করেন। ব্রাহ্মী লিপি, অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কিন্তু আমি জানি যে সকলেই ভুল উত্তর দিবেন। আচ্ছা, মনে রাখবেন বাংলা বর্ণমালার যে উৎপত্তি, যদি প্রশ্নের মধ্যে থাকে উৎপত্তি, উদ্ভব, উৎস, তাহলে উত্তর হবে যে বাংলা ভাষার উৎপত্তি মানে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোথা থেকে, বাংলা লিপির কি বলা যায় উৎস কোনটি, তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। উত্তর হবে কি লিপি? ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির তিনটা শাখা রয়েছে। ব্রাহ্মী লিপির কয়টা শাখা আছে? তিনটা শাখা আছে। একটা হলো পশ্চিমা, একটা হলো মধ্য ভারতীয়, আর একটা হলো কি পূর্বী। ঠিক আছে, এখন দেখেন পশ্চিমা লিপির যে রূপ, সেই রূপকে বলা হয় সারদা, মধ্য ভারতীয় যে রূপ সেটাকে বলা হয় নাগর, আর পূর্বীর যে রূপ সেটাকে বলা হয় কি কুটিল। পূর্বী লিপির রূপের নাম হচ্ছে কি কুটিল। এখন প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে এগুলো হচ্ছে শাখা, আর একটা হলো কি রূপ। খেয়াল করেন যদি প্রশ্নের মধ্যে থাকে যে বাংলা লিপির উৎপত্তি, উদ্ভব এবং উৎস কি, তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। উত্তর কি হবে? ব্রাহ্মী লিপি। যদি থাকে যে বাংলা লিপি কোন শাখা থেকে এসেছে, যদি শাখার কথা বলা থাকে তাহলে বুঝবেন উত্তর হবে কি লিপি? পূর্বী লিপি। আর যদি বলে যে বাংলা লিপির রূপ কি, যখন রূপের কথা বলবে তখন উত্তর হবে কি কুটিল রূপ। তখন উত্তর হবে কি রূপ? কুটিল রূপ। তা আর যদি বলে যে বাংলা লিপির নিজস্ব লিপি কোনটি, যদি নিজস্ব কথাটি থাকে তাহলে উত্তর হবে বাংলা লিপি। তো আমরা অপশনে যখনই দেখি যে ব্রাহ্মী, চোখ বন্ধ করে কি দিয়ে দিই? ব্রাহ্মী দিয়ে দিই। আর ভুলটা এখানেই হয়, আমরা প্রশ্ন না বুঝেই কি দিয়ে দিই? আন্দাজি ব্রাহ্মী লিখে দিই। এটাই হচ্ছে কি সব থেকে সমস্যার একটা বিষয়। তাহলে মনে রাখবেন এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে কোন রূপ থেকে এসেছে। রূপ মানেই হচ্ছে কুটিল। যদি রূপের জায়গায় থাকতো কোন শাখা থেকে এসেছে তাহলে হয়তো পূর্বী লিপি। তাহলে উত্তরটা কি হইতো? তাহলে উত্তর হইতো কি পূর্বী লিপি, যদি শাখার কথা থাকতো। আর যদি বলতো যে বাংলা লিপি কোন উৎস থেকে, বাংলা লিপির উৎস কি, বাংলা লিপি কোন লিপি থেকে উৎপত্তি হয়েছে, বাংলা লিপির উদ্ভব কোথা থেকে হয়েছে, উৎস, উদ্ভব, উৎপত্তি, এটা যদি থাকতো তাহলে উত্তর হতো কি লিপি? ব্রাহ্মী লিপি। উত্তর হবে কি লিপি? ব্রাহ্মী লিপি। আর বাংলা লিপি নিজস্ব লিপি কোনটা, এটা যদি থাকে প্রশ্নের ভিতর, তাহলে নিজস্ব লিপি হচ্ছে কি বাংলা
লিপি। এখান থেকে মোটামুটি এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন যে 4টা আমি পড়ালাম লিপি সংক্রান্ত, এই 4টিই কিন্তু 11 থেকে 20 গ্রেডের অসংখ্য চাকরি পরীক্ষায় এসেছিল বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল। তো এখান থেকে যদি প্রশ্ন আসে আশা করি আর ভুল হবে না যে কোনটা রূপ, কোনটা শাখা, কোনটা নিজস্ব এবং কোনটা হচ্ছে কি উদ্ভব বা উৎপত্তি। তাহলে উত্তর হবে কি কুটিল রূপ থেকে এসেছে। ধ্বনি বা বর্ণ থেকে যদি আমরা খেয়াল করি, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে, ঝ ধ্বনি, জ ধ্বনি, ছ ধ্বনি এবং কি চ ধ্বনি। কোনটি সঠিক উত্তর হইতে পারে? কোনটি সঠিক উত্তর হইতে পারে একটু বলেন দেখি, কোনটি সঠিক উত্তর হইতে পারে? চ ধ্বনি, ছ ধ্বনি, জ ধ্বনি এবং কি ঝ ধ্বনি, কোনটি সঠিক উত্তর হইতে পারে একটু বলার চেষ্টা করি। আমরা জানি যে বাংলা লিপির যদি আমরা খেয়াল করি, আমরা প্রথম বর্গটাই লিখি, তাই না? 2টা করে লিখি। এই যে, তো আমরা সকলেই সংক্ষেপে যদি দেখি যে এটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি, এটা চ বর্গীয় ধ্বনি, কিন্তু এটাকে যদি আমরা কি করি, ডিভাইড করে ফেলি, এভাবে সারি করে ফেলি। এটা হচ্ছে প্রথম সারি, খ হলো দ্বিতীয় সারি, গ হলো তৃতীয় সারি, ঘ হচ্ছে চতুর্থ সারি এবং ইয় হচ্ছে কি পঞ্চম সারি। এভাবে যদি আমরা দেখি, এখন আমাদের দেখতে হবে যে অঘোষ ধ্বনি কোনগুলো। আমরা জানবো কি অঘোষ ধ্বনি কোনগুলো। অঘোষ হচ্ছে অ, যেহেতু বাংলা বর্ণমালার প্রথম বর্ণ অ, এজন্যই আমরা প্রথমগুলাই হচ্ছে কি অঘোষ। সহজ টেকনিকে মনে রাখবো, প্রথমগুলো কোনগুলো? 1 এবং 2 নাম্বার ধ্বনি, অর্থাৎ ক এবং খ, এই 1 এবং 2 নাম্বার ধ্বনি বা চ ছ অথবা কি ট ঠ অথবা কি প ফ এবং কি বলা যায় ত থ। এই যে প্রথম যে 1 এবং 2 নাম্বার সারি যে ধ্বনিগুলো রয়েছে, বর্ণগুলো রয়েছে, এটাকে বলা হবে কি অঘোষ। আরেকটি হলো অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি যার প্রাণ কম, যার প্রাণ কম থাকে তার কি থাকে শক্তিও কম থাকে, তার মানে সে হলো কি তার শক্তি কম, মানে কি তার জোর কম। জোর কম মানে কি সে হলো বিজোড়। তার মানে মনে রাখবেন যে অল্প প্রাণ বলতেই বোঝাচ্ছে বিজোড় সংখ্যাগুলো 1 3 5, 1 থেকে 5 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে কি 1 3 এবং কি 5। এখন আপনারা খেয়াল করেন, এখানে বলেছে অঘোষ এবং অল্প প্রাণ, দুইটার মধ্যে সেটের মতো করে সেট করে ফেলেন। এই যে ক্যাপ যেটাকে বলে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন সেট মানে হচ্ছে যেটা কমন যাবে শুধু সেটাই হবে। এখন দেখেন অঘোষ হচ্ছে 1 এবং 2 আর অল্প প্রাণ হচ্ছে 1 3 5। কমন যায় কোনটা? কমন যায় হচ্ছে 1 নাম্বার ধ্বনিগুলো। কমন যায় কোন নাম্বার ধ্বনিগুলো? 1 নাম্বার ধ্বনিগুলো। একইভাবে অঘোষ, একই সাথে অল্প প্রাণ, একই সাথে অঘোষ, একই সাথে কি অল্প প্রাণ। তাহলে 1 নাম্বার যে ধ্বনিগুলো আছে এগুলোই কি হবে অঘোষ হবে এবং পাশাপাশি অল্প প্রাণ হবে। সেই ধ্বনিগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। সেই ধ্বনিগুলো মূলত কি কি খেয়াল করেন, ক চ ট ত প, ক চ ট ত প। তাহলে এই 1 নাম্বার যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে এগুলোই হচ্ছে একই সাথে অঘোষ এবং একই সাথে কি অল্প প্রাণ। তাহলে এই অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে চ ধ্বনি, এই চ ধ্বনিটাই হচ্ছে কি সঠিক উত্তর। এটা হচ্ছে একই সাথে অঘোষ এবং কি অল্প প্রাণ ধ্বনি। তাহলে সঠিক উত্তর হবে কি ক। এরপর দেখেন ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে আপনাদের কোথায় 11 থেকে 20 গ্রেডের ক্ষেত্রে। কোন ধরনের প্রশ্ন আসতে পারে খেয়াল করেন, তৎজন্য, তৎজন্য যে শব্দটি রয়েছে, তৎজন্য বা তৎজন্য যে শব্দটি রয়েছে, তৎজন্য বা তৎজন্য, এই শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন ধরনের নিয়ম প্রযোজ্য হয়েছে? কোন নিয়ম এখানে কি হয়েছে প্রযোজ্য হয়েছে? এখানে 4টি অপশন দেওয়া আছে। সমীভবন, খেয়াল করেন, সমীভবন, ধ্বনি বিপর্যয়, অসমীভবন, পরাগত সমীভবন। কোনটি হইতে পারে? কোনটি সঠিক উত্তর হইতে পারে বলেন দেখি। সমীভবন, ধ্বনি বিপর্যয়, অসমীভবন, পরাগত সমীভবন, কোনটি হইতে পারে? আমরা তো জানি যে সমীভবন বলতে কি বোঝায়। সমীভবন বলতে বোঝায় যখন একটা বর্ণ আরেকটার প্রভাবে পরিবর্তন হয় সামান্য। যেমন আমরা বলতে পারি এই যে ধর্ম যে শব্দটি আছে, ধর্ম, এখানে দেখেন রেফ মানে হচ্ছে র, র এবং ম দুইটাই কি করেছে একে অপর উপর প্রভাব বিস্তার করে কে বিজয়ী হয়েছে? ম বিজয়ী হয়েছে। ম কি চাচ্ছে যে রকে আমি আসতে দিব না, কারণ হচ্ছে কি র এক জায়গা থেকে উচ্চারিত হয়, ম আরেক জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, উচ্চারণের স্থান আলাদা। তো এখানে কি হয়ে যায়, ময়ের শক্তিটা বেশি থাকায় কি হয়ে গেল, সে ধম্ম হয়ে গেল। কি হয়ে গেল? ধম্ম হয়ে গেল। এরপর দেখেন পদ্ম, এই পদ্ম বানানে দেখেন দ এবং কি ম দুটাই কি করেছে একে উপর প্রভাব বিস্তার করে কে বিজয় হয়েছে? ম বিজয় হয়ে কি হয়ে গেল, সরি দ বিজয় হয়েছে, দ বিজয় হয়ে কি হয়ে গেল? পদ্ম হয়ে গেল। তাহলে পদ্ম থেকে কি হয়ে গেল? পদ্ম হয়ে গেল। এটাকে বলা হয় সমীভবন। আর ধ্বনি বিপর্যয় তো বুঝেন যে ধ্বনিগুলো কি হয় কোনো ধরনের পরিবর্তন হয় না, তবে জায়গা পরিবর্তন করে। জায়গা কি করে? পরিবর্তন করে।
এর সহজ একটা উদাহরণ আমরা দিতে পারি। আমরা বলি না যে লাফ, এই যে লাফ যে শব্দটা আছে, যে লাফ দিও না, এই লাফটাকে আমরা কি বলি? কথা বলতে বলতে গিয়ে কি বলে ফেলি? ফাল বলে ফেলি। লাফকে আমরা কি বলে থাকি? ফাল বলে ফেলি। তাহলে এই যে দেখেন, এখানে দেখেন প্রথম বর্ণে আকার ছিল, এখানেও প্রথম বর্ণে আকার আছে, তবে কি করেছে? বর্ণগুলো তাদের জায়গা পরিবর্তন করেছে। এটাকে বলা হয় কি? কি বলা যায়? ধ্বনি বিপর্যয়। এরপর হচ্ছে অসমী ভবন নামে কোনো কিছু নাই, অসমীকরণ আছে। অসমী ভবন বলতে কোনো কিছুই নাই। আর একটা হলো কি? পরাগত সমীভবন। পরাগত সমীভবন মানে কি? যখন পরের বর্ণের কারণে আগের বর্ণের পরিবর্তন ঘটে। যেমন দেখেন, এখানে দেখেন তৎ যোগ জন্য, কি লেখা আছে? তৎ যোগ জন্য। এখন খেয়াল করেন, এই যে তৎজন্য যে শব্দটি রয়েছে, তৎজন্য যে শব্দটি রয়েছে, এখানে দেখেন পরের বর্ণ হচ্ছে জ এবং আগের বর্ণ হচ্ছে কি? ত। এই জয়ের কারণে কি হয়ে গেছে? তটা পরিবর্তন হয়ে আরেকটা জ গ্রহণ করেছে, গ্রহণ করে সে কি হয়ে গেছে? তৎজন্য হয়ে গেছে। এটাকে বলা হয় পরাগত। পরাগত মানে কি? পরের কারণে আগের বর্ণ পরিবর্তন। পরের বর্ণের কারণে আগের বর্ণের যদি কি হয়? পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় কি? পরাগত সমীভবন। তাহলে তৎজন্য থেকে তৎজন্য, তৎজন্য থেকে তৎজন্য, এটা কি হবে? পরাগত সমীভবন হবে। তো এতক্ষণ যারা এখানে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা 11 থেকে 20 গ্রেডের যে বিশাল একটি চাকরির জগৎ, অবশ্যই আপনারা এটাকে গুরুত্ব প্রদান করবেন। এখানে যে কোনো একটা চাকরিতে প্রবেশ করে পাশাপাশি অন্যান্য চাকরিগুলোতে আপনারা কিন্তু যুক্ত থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।